বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে দেশের রাজনীতিতে। সভা সমাবেশ জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাজনীতিবিদরা। এদিকে সরকারের নির্দেশনায় নির্বাচন আয়োজনে বেশ কর্মব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। নাগরিক সমাজ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তারা। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে তৎপরতা। নির্বাচনী যুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ১৪০ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। তবে এখনো প্রার্থীদের নাম ঘোষণা করেনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে যারা বিএনপির নমিনেশন চান তাদের নিজ নিজ এলাকায় কাজ করার নির্দেশনা দিয়েছে দলটি। সেই অনুযায়ী ধানের শীষ প্রতীক পেতে নিজ নিজ এলাকায় জনগণের মন জয় করতে কাজ করছেন প্রার্থীরা, এমনটি জানালেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। একটা আনুষ্ঠানিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন যাদেরকে আপনারা যারা নির্বাচন করতে চান, যারা জাতীয় নির্বাচনে আছেন, স্ব এলাকায় গিয়ে কাজ করেন এবং কাজের মধ্যে থেকে দিয়ে তো তাদের রেজাল্টটা ফিরে আসবে। কাজ করতে গেলেই তো পাবলিক যে যারা আসে অথবা যাবে, বিষয়টা দুইটা, এগুলো আসে আর যাবে। তো যিনি আসেন যদি তার ভালো পারফরমেন্স থাকে তাহলে যিনি আসবেন তাকে নিয়ে তার কেউ ডিমান্ড দিবে না। আর যিনি আসেন কাজ করেন নাই, তিনি বিভিন্ন সময় অজুহাত দিয়ে নেতা কর্মীর থেকে দূরে ছিলেন, তো সেখানে যদি নবাগত এসে জনগণের মন জয় করতে পারে এবং তিনি দুঃসময় দলের পক্ষ দিয়ে না থাকলেও জনগণের সাথে তার সম্পৃক্ততা ছিল, সেখানে নবাগত কাউকে দিতে পারে। দলের দুর্দিনে যারা বিএনপির হাল ধরেছিলেন ধানের শীষ প্রতীক দেওয়ার ক্ষেত্রে তাদের বিবেচনায় নেওয়া হবে, এমনটি প্রত্যাশা এই নেতার। তারেক রহমান কিন্তু একটা কথা বলেছেন যে দলের দুর্দিনের দুঃসময় সংকটে যারা জীবনের বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রামে জেল খেটেছেন, কারাগারে গিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আগে তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে আমি আমার প্রার্থী দিব, তারপরে বাকিটা। আমরা যারা রাজনীতি করি দলের প্রতি আনুগত্য, নেতার প্রতি আনুগত্য নিয়ে আমরা করি। দল যখন যাকে যেভাবে প্রার্থী করবে, আমি অথবা আমাকে যাকেই দিবে আমরা তাকেই সমর্থন করে নির্বাচনের বৈতরণী পাঠ করব। কবে নাগাদ বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে, এমন প্রশ্নের জবাব দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কাজ চলছে, কাজ নানাভাবে চলছে, কিন্তু কবে কখন কোন তারিখে ঘোষণা করবে এইটা তো এখনো আলোচনা হয়নি। তাই পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনার যে তালিকা দেখেন ওটা ওই গণমাধ্যম বা ওদের নিজস্ব তালিকা, ওটা বিএনপি তালিকা। যখন অফিসিয়ালি যখন বলা হবে যে এইটা হলো বিএনপির তালিকা, তখনই আপনারা সেটা বিশ্বাস করবেন, তাছাড়া অন্য কিছু বিশ্বাস করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করবে দেশ। নির্বাচনের মাঠে নিজ নিজ প্রার্থীদের এগিয়ে রাখতে নির্দিষ্ট কর্মপন্থায় এগোবে রাজনৈতিক দলগুলো, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল তুরস্ক। এই প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এরদোয়ানের এই সক্রিয় ভূমিকা ইসরায়েল ও তার আঞ্চলিক আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য হয়ে উঠেছে অস্বস্তির কারণ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুরুতে ট্রাম্পের দেওয়া আলটিমেটাম মানতে অনিচ্ছুক ছিল হামাস, তবে তুরস্কের সরাসরি আহ্বানে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয় তারা। চুক্তির পর ট্রাম্প নিজেও এরদোয়ানের প্রশংসা করে বলেছিলেন, তুরস্ক নামের একটি জায়গা থেকে আসা এই ভদ্রলোক বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। এরদোয়ান একজন নির্ভরযোগ্য মিত্র, আমি যখনই তাকে ডাকি তিনি সাড়া দেন। এই চুক্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রতিযোগিতায় আবারও মূল ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এরদোয়ান। রয়টার্স বলছে, তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত থাকা বেশ কয়েকটি ইস্যুতে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে F-35 যুদ্ধ বিমান বিক্রির পুনরায় অনুমোদন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নে ওয়াশিংটনের সহযোগিতা। ইস্তাম্বুল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক EDAM এর পরিচালক সিনান উলগেন বলেন,
হামাসকে ট্রাম্পের গাজা চুক্তিতে রাজি করানো আঙ্কারাকে নতুন কূটনৈতিক প্রভাব দিয়েছে। এখন তুরস্ক এই সদিচ্ছাকে কাজে লাগিয়ে ওয়াশিংটনের সঙ্গে পুরনো মতপার্থক্য মেটাতে পারবে। এরদোয়ান ট্রাম্প সম্পর্কের বরফ গলতে শুরু করেছে গত সেপ্টেম্বরের ওয়াশিংটন বৈঠকের পর থেকে। 6 বছর পর সেটি ছিল এরদোয়ানের প্রথম হোয়াইট হাউস সফর। সেখানে আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সহ একাধিক অমীমাংসিত ইস্যু। আলোচনা হয় সিরিয়া প্রসঙ্গেও। আঙ্কারা চায় মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ যেন সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয়। তুরস্কের দৃষ্টিতে এসডিএফ হলো সন্ত্রাসী সংগঠন পিকেকের সহযোগী। এসডিএফ প্রধান মাজলুম আবদি ইতোমধ্যে এই একীভূতকরণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা স্বীকার করেছেন, যা তুরস্কের জন্য বড় কূটনৈতিক জয়। বিশ্লেষকরা বলছেন, গাজা চুক্তির মধ্য দিয়ে আবারও আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে ফিরেছে তুরস্ক। এরদোয়ানের প্রশংসা আগেও করেছিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন আলোচনার আয়োজন ও সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে আঙ্কারার ভূমিকার জন্য ট্রাম্পের প্রশংসা পেয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। তবে এই উত্থান ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের কাছে অস্বস্তিকর। মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা মনে করেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের বাড়তি ভূমিকা তাদের জন্য তৈরি করতে পারে কৌশলগত চ্যালেঞ্জ। আরব রাজনৈতিক বিশ্লেষক আয়মান আবদেল নূর বলেন, এরদোয়ান সুযোগ কাজে লাগাতে ও পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পটু। উপসাগরীয় আরব দেশগুলো খুশি না হলেও তারা চেয়েছিল যুদ্ধ শেষ হোক এবং হামাস দুর্বল হোক। লেবানিজ বিশ্লেষক সার্কিস নাউম বলেন, অটোমান আমলে তুরস্ক যেভাবে আরব অঞ্চল শাসন করেছিল, বর্তমান ভূমিকায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে। নিথর দেহগুলোতে নির্যাতনের চিহ্ন, কারো কারো চোখ বাঁধা, অনেকের হাতে হাত করা। মুক্তি পাওয়া শতাধিক ফিলিস্তিনির মরদেহর বেশিরভাগই শনাক্ত করা যায়নি। নামের পরিবর্তে নম্বর লিখে গাজায় ফেরত পাঠানো হয়েছে তাদের। নিখোঁজদের পরিবারের সদস্যরা এখন ছবির সাহায্যে প্রিয়জন খুঁজতে মরিয়া। অন্যদিকে জীবিত মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা দিচ্ছেন তাদের উপর হওয়া ভয়াবহ নির্যাতনের বর্ণনা। বছরের পর বছর ধরে কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন করে আসছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আরও বেড়েছে নির্যাতনের মাত্রা। ইসরায়েলি বর্বরতার একটি ভয়াবহ উদাহরণ প্রকাশ পায় গত বছর। 2024 সালে ইসরায়েলের কুখ্যাত এক কারাগারে একজন ফিলিস্তিনি বন্দীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমও। ইসরায়েল যেসব মরদেহ ফিরিয়ে দিয়েছে সেগুলোর অবস্থা ভয়াবহ। 16 অক্টোবর গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক মরদেহে অঙ্গ প্রত্যঙ্গ বা দাঁত নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুর্স সোশ্যাল মিডিয়ায় লেখেন, অপরাধ কখনো আড়াল করা যায় না। গাজার বন্দীদের মরদেহ পাঠানো হয়েছে চোখ বেঁধে। তীব্র নির্যাতনের চিহ্ন বহন করছে এসব মরদেহ। এদের কেউ স্বাভাবিকভাবে মারা যাননি। এটি সির্ফ যুদ্ধাপরাধ। এসব ঘটনা আন্তর্জাতিক তদন্ত দাবি করে। ইসরায়েলি কারা কর্মকর্তা নাজি আব্বাস বলেন, মরদেহের এমন অবস্থা দেখে অবাক হইনি। আমরা ইসরায়েলি কারাগারগুলোতে শত শত নির্যাতন ও মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি। অনেক ফিলিস্তিনিকে সরাসরি হত্যা করা হয়েছে, অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে, কেউ কেউ মাসের পর মাস চিকিৎসা না পেয়ে মারা গেছেন। তারা কেবল জীবিত মানুষের উপর নির্যাতন চালায়নি। ময়নাতদন্তে দেখা গেছে মারা যাওয়ার 8 মাস পরও এক ফিলিস্তিনির উপর নির্যাতন চালানো হয়েছে। ফিলিস্তিনি এবং ইসরায়েলি বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়াটি সমন্বয় করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা আইসিআরসি। তারা মরদেহগুলোর অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে জানিয়েছে মৃতদের দেহাবশেষ মর্যাদাপূর্ণভাবে স্থানান্তর করাই তাদের লক্ষ্য। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধ শুরুর পর থেকে নির্বিচারে গ্রেপ্তারের কারণে বহু পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ছিল। এসব পরিবার জানত না যে তাদের প্রিয়জন কি ইসরায়েলে বন্দী নাকি হত্যা করা হয়েছে কারাগারে। মুক্তি পাওয়া মাহমুদ আবু ফাউল বলেন, মারধরের ফলে কয়েক ঘন্টা অজ্ঞান ছিলাম, পরে জ্ঞান ফিরলে চোখে আর দেখতে পাইনি। কামাল আবু সানাব নামে একজন বলেন, আমার ওজন 127 থেকে 68 কেজিতে নেমে এসেছে। পরিবারের সদস্যরা আমাকে চিনতেই পারেনি।
মুক্তিপ্রাপ্ত আরেক বন্দী সালেম ঈদ বলেন, মারধরের কারণে চিত হয়ে ঘুমাতে পারি না, অনেকদিন ধরে বসে ঘুমাচ্ছি। ইসরায়েলের মানবাধিকার সংগঠন বিতসলেম গত অগাস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের কারাগারগুলো নির্যাতন শিবিরের একটি নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়, এসব কারাগারে নিয়মিত সহিংসতা, যৌন নির্যাতন, অস্বাস্থ্যকর পরিবেশে রাখা, ঘুমাতে না দেওয়া এবং চিকিৎসা না দেওয়ার মতো নির্যাতন চালানো হয়। সানাই তাকাইচির দল একটি গুরুত্বপূর্ণ জোটের অংশীদারিত্ব নিশ্চিত করার পর জাপানের সংসদ এখন তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করবে বলেই আশা করা হচ্ছে। একজন সাবেক মন্ত্রী ও টিভি উপস্থাপিকা এবং একসময় একটি হেভি মেটাল ব্যান্ডের ড্রামার, যিনি এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, অবিরাম মূল্যস্ফীতি এবং স্থবির মজুরির সাথে লড়াই করা পরিবারগুলো, আর নিম্ন জন্মহারের পাশাপাশি ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মুখে থাকা একটি দেশ। তাকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের কঠিন সম্পর্ককে মোকাবেলা করতে হবে এবং পূর্ববর্তী সরকারের সময় ট্রাম্প প্রশাসনের সাথে করা একটি শুল্ক চুক্তির মধ্য দিয়ে যেতে হবে। জাপানের নারা অঞ্চলে 1961 সালে জন্মগ্রহণকারী তাকাইচির বাবা ছিলেন একজন চাকরিজীবী আর তার মা একজন পুলিশ অফিসার। রাজনীতির জগতের বাইরেই তিনি বড় হয়েছেন। একসময়ের হেভি মেটাল ড্রামার তাকাইচি অনেকগুলো ড্রামস্টিক বহনের জন্য পরিচিত ছিলেন, কারণ তিনি তীব্র ড্রামিংয়ের সময় স্টিক বা লাঠিগুলো ভেঙে ফেলতেন। তিনি একজন স্কুবা ডাইভার এবং গাড়ির প্রতিও আগ্রহ রয়েছে তার। তার প্রিয় টয়োটা সুপ্রা এখন নারা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। রাজনীতিতে প্রবেশের আগে তাকাইচি টেলিভিশন উপস্থাপক হিসেবেও কাজ করেছিলেন। তার রাজনৈতিক অনুপ্রেরণা আসে 1980-র দশকে, যখন যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য সংঘাত চরমে ছিল। জাপান সম্পর্কে আমেরিকান ধারণা বোঝার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি জাপানের সমালোচনাকারী হিসেবে পরিচিত একজন কংগ্রেসওম্যান ডেমোক্র্যাট প্যাট্রিশিয়া শ্রোডারের অফিসে কাজ করতে শুরু করেন। তাকাইচি আমেরিকানদের জাপানি, চীনা ও কোরিয়ান ভাষা আর খাবার গুলিয়ে ফেলতে দেখেছিলেন। কিভাবে জাপানকে প্রায়শই চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে একত্রিত করা হয়েছিল তাও পর্যবেক্ষণ করেছিলেন তিনি। যদি জাপান নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে তার ভাগ্য সর্বদা যুক্তরাষ্ট্রের অগভীর মতামতের করুণার উপরই নির্ভরশীল থাকবে, তিনি বলেছিলেন। তাকাইচি 1992 সালে তার প্রথম সংসদীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে তিনি তার লক্ষ্যে অটল থাকেন। 1 বছর পর একটি আসন জেতেন এবং 1996 সালে এলডিপিতে যোগ দেন। তারপর থেকে তিনি 10 বার এমপি নির্বাচিত হয়েছেন, মাত্র 1 বার হেরেছেন এবং দলের সবচেয়ে স্পষ্টবাদী, রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী এবং অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রী হিসেবে রেকর্ড ভাঙা মেয়াদ সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার ভূমিকা পালন করেছেন। তাকাইচি 2021 সালে প্রথম এলডিপির নেতৃত্বের দৌড়ে প্রবেশ করেছিলেন, কিন্তু ফুমিও কিশিদার কাছে হেরে যান তিনি। তবে 2024 সালে আবারও চেষ্টা করেন। এবার প্রথম রাউন্ডের ভোটে শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত শিগেরু ইশিবার কাছে হেরে যান। এই বছর তার তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি জয়লাভ করেন। আমার লক্ষ্য হচ্ছে আয়রন লেডি হওয়া, তার সাম্প্রতিক প্রচারণার সময় স্কুলের একদল শিক্ষার্থীকে বলেছিলেন তিনি। সানাই তাকাইচিকে 2014 সালে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। প্রয়াত শিনজো আবের একজন অনুসারী, তাকাইচি উচ্চ ব্যয় এবং সস্তা ঋণ গ্রহণের অ্যাবেনমিক্স অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকাইচি একজন কট্টর রক্ষণশীল, যিনি দীর্ঘদিন ধরে বিবাহিত নারীদের তাদের কুমারী নাম রাখার অনুমতি দেওয়ার আইনের বিরোধিতা করে আসছেন, এই বলে যে এটি ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে। তিনি সমকামী বিবাহেরও বিরোধী। তিনি নিজেকে জাপানের মার্গারেট থেচার বলেন। আর্থিক শৃঙ্খলার দিক থেকে তিনি অবশ্য থেচার ছাড়া আর কিছুই নন, বিবিসিকে বলছিলেন টোকিওর টেম্পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ কিংস্টন।
কিন্তু থেচারের মতো তিনি খুব বেশি সমস্যা সমাধানকারীও নন। আমার মনে হয় না তিনি নারীদের ক্ষমতায়নের জন্য খুব বেশি কিছু করতে পেরেছেন, বলছিলেন অধ্যাপক কিংস্টন। তবে তিনি সম্প্রতি তার সুর নরম করেছেন। তার প্রচারণার সময় তিনি বেবিসিটার ফি আংশিকভাবে কর ছাড়যোগ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ইন-হাউস চাইল্ড কেয়ার পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য কর্পোরেট ট্যাক্স ছাড়ের প্রস্তাব করেছিলেন। পারিবারিক আবহ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই তার প্রস্তাবিত নীতিগুলো গুরুত্ব পেয়েছে, যার মধ্যে রয়েছে নারী স্বাস্থ্যের জন্য হাসপাতাল পরিষেবা সম্প্রসারণ, গৃহস্থালী সহায়তা কর্মীদের আরও বেশি স্বীকৃতি প্রদান এবং জাপানের বয়স্ক সমাজের যত্ন নেওয়ার ব্যবস্থাকে উন্নয়ন করা। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে 3 বার নার্সিং এবং সেবা যত্নের অভিজ্ঞতা অর্জন করেছি। এই কারণেই সেবা যত্ন করা, সন্তান লালন পালন করা বা শিশুদের স্কুলে যেতে অস্বীকৃতি জানানোর কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হওয়া লোকের সংখ্যা কমাতে আমার দৃঢ় সংকল্প আরও দৃঢ়তর হয়েছে। আমি এমন একটি সমাজ তৈরি করতে চাই যেখানে মানুষকে তাদের ক্যারিয়ার ছেড়ে দিতে হবে না, বলেন তাকাইচি। বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরের নিয়মিত দর্শনার্থী ছিলেন তিনি, যেখানে জাপানের যুদ্ধে নিহত সহ দণ্ডিত যুদ্ধাপরাধীদেরও সম্মান জানানো হয়। তিনি দেশের আত্মরক্ষা বাহিনীর উপর সাংবিধানিক বিধিনিষেধ শিথিল করারও আহ্বান জানিয়েছেন, যাদের আক্রমণাত্মক ক্ষমতা থাকার উপর নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ এখন বছর গড়াতে চলেছে, যুদ্ধ থামার নাম নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে হতে চলা আসন্ন বৈঠক ঘিরে যুদ্ধবিরতির যে সম্ভাবনাটুকু তৈরি হয়েছিল, সেটিও এখন ভেস্তে গেছে। হোয়াইট হাউস জানাচ্ছে, নিকট ভবিষ্যতেও ট্রাম্প পুতিন বৈঠকের কোনো সম্ভাবনা নেই। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য, অর্থহীন বৈঠক করে সময় অপচয় করার কোনো ইচ্ছে তার নেই। কিন্তু প্রশ্ন হলো, পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে নিজেই আগ্রহ প্রকাশ করা ট্রাম্প কেন হঠাৎ এই কথা বলছেন? গত 16 অক্টোবর ট্রাম্প জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। অগাস্টে আলাস্কায় তড়িঘড়ি করে আয়োজন করা বৈঠকে ইউক্রেনে যুদ্ধের কার্যকর ফল না আসলেও এবার আসবে এমন আশায় বিভোর হয়েছিল ইউক্রেনীয়রা। তবে তাদের সেই আশা 21 অক্টোবর নিজেই ভেঙে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি অর্থহীন বৈঠক করে সময় নষ্ট করতে চাই না, দেখা যাক পরবর্তীতে কি হয়। একই সঙ্গে ট্রাম্প জানান, আলোচনার প্রধান অন্তরায় হলো মস্কোর যুদ্ধবিরতি মানতে অস্বীকৃতি। অবশ্য শুধু ট্রাম্প পুতিন বৈঠকই নয়, এই সপ্তাহে হতে যাওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠকও হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। কারণ হিসেবে জানানো হয়েছে, 2 নেতার মধ্যে ফলপ্রসূ ফোন আলাপ হয়েছে, কাজেই আলাদা বৈঠকের প্রয়োজন নেই। সম্প্রতি একটি খবর ছড়ায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে, যা রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম। এমন খবর প্রকাশিত হওয়ার পর যখন ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ঠিক তার আগের দিন ট্রাম্পকে ফোন দেন পুতিন। সেই ফোন আলাপে কি কথা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে পরদিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে টমাহক পাওয়ার কোনো নিশ্চয়তা পাননি জেলেনস্কি। উল্টো বিভিন্ন সূত্রের বরাতে শোনা গেছে, দোনেৎস্ক ও লুহানস্কের বড় অংশ, যাকে একত্রে ডনবাস বলা হয়, সেটি রাশিয়ার কাছে ছেড়ে দিতে জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন ট্রাম্প, যাতে পুতিনকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানো যায়। তবে চাপের মুখেও নতি স্বীকার করেননি জেলেনস্কি। তার ভাষ্য, ডনবাস ছাড়লে রাশিয়া ভবিষ্যতে আরো আগ্রাসনের সুযোগ পাবে। এই মুহূর্তে রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে কেবল টমাহক। এমন অবস্থান জানার পর 20 অক্টোবর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ল্যাভরভ জানান, 2 মাস আগে আলাস্কা বৈঠকে যে সমঝোতা হয়েছে, রাশিয়ার অবস্থান এখনো সেখানেই আছে, অর্থাৎ পুরো ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ চায় মস্কো। 2 নেতার সম্পূর্ণ বিপরীত ধর্মীয় অবস্থানে, তাই নতুন করে আর আলোচনার প্রয়োজন মনে করে না ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। আলাস্কা বৈঠকের পর ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। জানিয়েছেন, পরবর্তী বৈঠকে পুতিনের সঙ্গে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদেরও রাখার চেষ্টা করবেন তিনি। সেই ভাবনা থেকেই বুদাপেস্ট বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি প্রস্তাবও গ্রহণ করেন ট্রাম্প।
20 অক্টোবর যাতে সমর্থন দেয় ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। সেই প্রস্তাবে যুদ্ধক্ষেত্রের বর্তমান সীমারেখা ধরে সংঘাত বন্ধ করার কথা বলা হয়। জানিয়ে ট্রাম্প বলেন, যেখানে লাইনটা আছে সেখানেই কেটে দাও। আমি বলেছি যুদ্ধ থামাও, বাড়ি ফিরে যাও, লড়াই বন্ধ করো, মানুষ হত্যা বন্ধ করো। কিন্তু ট্রাম্পের বর্তমান সীমারেখা স্থির রাখার এ ধারণা প্রত্যাখ্যান করে মস্কো। রাশিয়ার দাবি এখনো অপরিবর্তিত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, বর্তমান সীমারেখা স্থির রাখার ধারণা রাশিয়ার কাছে অনেকবার তোলা হয়েছে, কিন্তু রাশিয়ার অবস্থান অপরিবর্তিত। অর্থাৎ মস্কো এখনো পূর্ব ইউক্রেনের এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করছে। আর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ভাষ্য, রাশিয়া কেবল দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চায়। অর্থাৎ তার মতে এখনকার সীমারেখা ধরে যুদ্ধ থামানো মানে কেবল সাময়িক যুদ্ধবিরতি, স্থায়ী সমাধান নয়। ল্যাভরভ আরো জানান, সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। রাশিয়ার ভাষায় যা হলো ডনবাস অঞ্চলের রাশিয়ার পূর্ণ সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। যদিও ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর কাছে এই শর্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জানিয়ে আপত্তি আছে ট্রাম্পেরও। এমন সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করা ট্রাম্পের জন্য সত্যিই বেশ কঠিন। এক্ষেত্রে তাই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি বৈঠকের কথা বলছে কিয়েভ। যদিও ক্রেমলিনের ভাষ্য, ইউক্রেনের সঙ্গে কোনো বৈঠক হবে না যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। দেশ জুড়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, আর তাদের মাথার উপর দিয়ে যুদ্ধ বিমানে চড়ে উড়ে যাচ্ছেন প্রেসিডেন্ট। যাওয়ার পথে বিক্ষোভকারীদের উপর মল ছিটিয়ে দিচ্ছেন। তাম দুনিয়ায় এমন দৃশ্য কখনো দেখা যায়নি। এটি হয়তো কারোর কল্পনাতেও আসবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্টের পক্ষে এমন দৃশ্য কল্পনা করাটা বেশ স্বাভাবিক ঘটনাই বলা যায়। যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস প্রতিবাদের ঢেউয়ের পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি এআই তৈরি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি রাজমুকুট পরে কিং ট্রাম্প লেখা এক টপ গান স্টাইলের যুদ্ধ বিমান চালাচ্ছেন, যেটি শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে আর নিচে প্রতিবাদরত জনতার উপর মল বর্ষণ করা হচ্ছে। এরপর হোয়াইট হাউসের কর্মকর্তা স্টিভেন চিয়াং বেশ উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, প্রেসিডেন্ট এই নো কিংস লুজারদের গায়ে মল ছিটিয়ে দিচ্ছেন। এ পর্যায়ে আর অবাক হওয়ার কিছু নেই যে ট্রাম্প তার দেশের অর্ধেক জনগণকে ঘৃণার চোখেই দেখেন। বিশেষ করে শহরে আমেরিকাকে তিনি যেন বিদ্রোহী উপনিবেশ হিসেবে গণ্য করেন। তার বিশ্বাস এদের বল প্রয়োগে দমন করতে হবে। তিনি একসময় সেনাবাহিনীকে বলেছিলেন, শহরগুলোকে বিদেশি সামরিক প্রশিক্ষণের ময়দান হিসেবে ব্যবহার করা যেতে পারে। পরে তিনি আর লস অ্যাঞ্জেলেস সহ বহু শহরে সৈন্য ও ফেডারেল এজেন্ট পাঠিয়ে ভয়ও দেখিয়েছিলেন। ব্লু আমেরিকার নাগরিকদের প্রজাতে নামিয়ে আনার চেষ্টা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এখন আর তার শিরোনামই হয় না। কিন্তু কৌতূহলের জায়গাটা হলো ট্রাম্পের এই আত্ম অপমানের অদম্য ইচ্ছা। সাধারণত কোনো নেতা নিজের সাথে ডায়রিয়ার মতো বিষয় জড়াতে চান না। মল সংক্রান্ত আক্রমণ সাধারণত ক্ষমতার বাইরে থাকা আন্দোলনকারীদের হাতিয়ার। যেমন ফ্রান্সের কৃষকরা সরকার বিরোধী বিক্ষোভে সরকারি ভবনের সামনে সার ভর্তি গাড়ি উল্টে দিয়েছিল, কিন্তু শাসকেরা বরং নিজেদের মর্যাদা রক্ষা করে। এক্ষেত্রে ট্রাম্প ব্যতিক্রম। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মহলের মধ্যে শুরু থেকে এক ধরনের বিকৃত আনন্দ কাজ করে, এমনকি নিজেদের কলুষিত করে ব্যবস্থার ভণ্ডামি ভেঙে ফেলার আনন্দ। রাজনৈতিক দার্শনিক হান্না অ্যারেন্ট বলেছিলেন, 20 শতকের স্বৈরাচারী আন্দোলনের শুরুতে মানুষ নিষ্ঠুরতা, নৈতিক অবক্ষয় এসবকে বিপ্লবীর সাহস হিসেবে দেখত, কারণ এতে সমাজের ভানটুকু অন্তত ভেঙে পড়েছিল। ট্রাম্প ও তার সমর্থকদের মধ্যে আজও সেই বিকৃত উল্লাস টিকে আছে। এতে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে ট্রাম্প চান রাজকীয় মহিমা, অন্যদিকে তার ও তার সহযোগীদের মধ্যে আছে এক গভীর আত্মনিম্নতার প্রবণতা। প্রশাসন নিজেদের ঐতিহ্যবাহী সৌন্দর্যবোধ প্রচার করে, যেমন তারা আধুনিক স্থাপত্য বাতিল করে ক্লাসিক্যাল ডিজাইনের পক্ষে মর্যাদা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে প্রচারণা চালায়। অথচ বাস্তবে ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সবুজ ঘাসের জায়গায় মার আ লাগুর মতো পাকা টাইলস বসিয়েছেন। আর এবার ইস্ট উইং এর সামনের অংশ ভেঙে সেখানে বলরুম নির্মাণ শুরু হয়েছে। প্রশাসনের বাস্তব সৌন্দর্যবোধ যেন এআই স্লভ, অশোভন, শিশু সুলভ ও কৃত্রিম। যেমন হোয়াইট হাউসের পোস্ট করা এক অভিবাসী শিশুর কান্নার ছবিটি স্টুডিও জিবলি স্টাইলে আঁকা এক এআই চিত্র ছিল।
হাফ পোস্ট যখন জানতে চাইলো কেন ট্রাম্প পুতিন বৈঠকের স্থান হিসেবে হাঙ্গেরি বেছে নেওয়া হলো, তখন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উত্তর দেন, তোমার মা ঠিক করেছেন। এই হলো তাদের অবস্থা। তাদের হাতে 250তম স্বাধীনতা দিবস উদযাপন হবে হোয়াইট হাউসের লনে ইউএফসি কেস ফাইট দিয়ে, যেন আইডিওক্রেসি সিনেমার জীবন্ত সংস্করণ। এমন অরুচিকর কাণ্ড কারখানা কেবল রসবোধের বিষয় নয়, এটা ক্ষমতার আচরণ। দ্বিতীয় দফায় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে রহস্যময় দিক হলো তারা এমন অনেক আমেরিকান শক্তির স্তম্ভ ধ্বংস করছে যেগুলো তাদের নীতির বিরোধীও নয়। মানবিক শিক্ষা খাতে কাটা পড়বে সেটা বোঝা যায়, কিন্তু শিশু ক্যান্সার গবেষণার তহবিল বন্ধ করা কেন? শিক্ষা মন্ত্রণালয় বিলুপ্ত করার কথা শোনা যায়, কিন্তু কেন ফেমা, যা দুর্যোগে আক্রান্ত রাজ্যগুলোকে সাহায্য করে, সেটিকেও ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে? কিছু ব্যাখ্যা পাওয়া যায় পুরনো রক্ষণশীলদের ছোট সরকারবাদে, কিন্তু মূলত এটি ট্রাম্পের এক ধরনের অপমানমূলক নিরাপত্তাহীনতা। তিনি একদিকে নিজের অতিরিক্ত আত্মগৌরব নিয়ে দেশকে নিজের প্রতিফলন বানাতে চান, আবার সীমাবদ্ধতার প্রতি ক্রোধে সেটিকে ধ্বংস করতেও চান। লেখক জর্জ প্যাকার তার উপন্যাস দ্য ইমার্জেন্সিতে এই প্রবণতাকে প্রতীকীভাবে তুলে ধরেছেন। বইটিতে শহুরে নাগরিক বার্গার্স এবং গ্রামীণ সন্দেহপ্রবণ ইয়েমেনদের দ্বন্দ্ব চিত্রিত হয়েছে। শেষে দেখা যায় ইয়েমেনরা শহর আক্রমণের জন্য ফেশিয়াল ক্যানন বা মল কামান তৈরি করছে, যেন ট্রাম্পের ভিডিওটাই আগে থেকে অনুমান করে ফেলেছিলেন প্যাকার। তিনি লিখেছেন, এতে ছিল এক ভয়াবহ সাহস, এক পশুত্ব, এক অতি নিম্নতর সৃজনশীলতা। এটা যেন শেষ বাঁধ ভেঙে দেয় আর ফেরার পথ থাকে না। সম্পদ বা মতাদর্শ নিয়ে লড়াই মিটতে পারে, কিন্তু যারা শুধু অপবিত্রতা ছড়াতেই বাঁচে তাদের সঙ্গে পুনর্মিলন কল্পনাতীত। 20 অক্টোবর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার মাইক জনসন ট্রাম্পের এই ভিডিওর পক্ষে সাফাই গিয়ে বলেন, এটা স্যাটায়ার মাত্র। জনসন বললেন, প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে বার্তা দিতে পারদর্শী। বলা যায় ইতিহাসে তিনিই সামাজিক মাধ্যম সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করেছেন। এটা কেবল ব্যঙ্গ। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার আহ্বান জানাননি। তবে ট্রাম্প কি বার্তা দিতে চেয়েছেন তা ব্যাখ্যা করেননি জনসন, বরং তিনি আশা প্রকাশ করেন যে সপ্তাহান্তে এই প্রতিবাদ হয়তো 20 দিন ধরে চলা শাটডাউন শেষ করতে সহায়ক হবে। জনসন বলেন, চাক শুমার এখন তার নাটক শেষ করেছেন। আমেরিকার বিরুদ্ধে তার বড় প্রতিবাদ হয়ে গেছে। এখন আমরা অনুরোধ করছি তিনি যেন কাজে ফেরেন এবং আমেরিকার জনগণের কষ্টের অবসান ঘটান। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।